পূজা, উফ, আজকেও লেট। সরি ডার্লিং, আজ আবার লেট হয়ে গেল। আই লাভ ইউ জান। লাভ ইউ টু। বাই দ্য ওয়ে, বাবা কি বললেন? ও অ্যাকচুয়ালি বাবা না কাল আমেরিকায় চলে গেলেন তো। আর বলা হয়ে ওঠেনি, তাই তো? জানতাম জানতাম এরকমই কিছু একটা অজুহাত দেবে। আরে জান, বিশ্বাস করো, সত্যি কথা বলছি। এই যে তোমাকে ছুঁয়ে বললাম। থাক, আমার আর তোমাকে চেনাতে হবে না। না আসলে থামো, আমার আর এই জন্মে বিয়েটা হলো না। হ্যাঁ, মনে পড়েছে, রাজা সেদিন ফেসবুকে আমাকে আই লাভ ইউ বলেছিল। ভাবছি হ্যাঁ করে দিই। আরে না 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 না, আমি বলবো তো। বাবা বাবা বাবা, আমি মানে বাবা আসলে আমি সব বলে দেবো, বিশ্বাস করো। কিসের যে এত ভয় তোমার বুঝি না। তুমি নিজে বিজনেস করো, বাবার উপর ডিপেন্ডেন্ট নও, তা সত্ত্বেও তুমি তোমার প্রেমিকার কথা, তাকে বিয়ে করার কথা বলতে পারছো না। কি জানি বাবা, ভয় করে। যদি একবার ভালোবাসা হয়, তবে কি তাকে ভোলা যায়? এই হৃদয় যদি বাঁধে কোনো ঘর, তবে কি তাকে ভাঙা যায়? ছিল যে আপা মনেরই সুজন, সে কেন সুদূরে মিলায়? যদি একবার ভালোবাসা হয়, তবে কি তাকে ভোলা যায়? যাকে আজ ডাকি, যার আশায় থাকি, সে কেন বোঝে না আমায়? যাকে আজ ডাকি, যার আশায় থাকি, সে কেন বোঝে না আমায়? স্বপ্নের রঙে ফোটালাম যে ফুল, কি কেন আজ ঝরে যায়? যদি একবার ভালোবাসা হয়, তবে কি তাকে ভোলা যায়? এই হৃদয় যদি বাঁধে কোনো ঘর, তবে কি তাকে ভাঙা যায়?
ভালোবাসা হয় তবে কি তাকে ভোলা যায়? তোর কলেজে দেরি হয়ে যাচ্ছে না? নে দুধটা খেয়ে নে। সারাদিন যে এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কি সাজ বুঝি না বাপু। মা থামো তো, তুমি ওসব বুঝবে না। না, আমি কিছুই বুঝবো না। নিচে খাবার রেডি আছে, খেয়ে আমায় উদ্ধার করো। নামুন ম্যাডাম। দাঁড়া, এই এক মেয়ে কখন বলেছি এসে দাঁড়াতে, দেখ আসেনি। দাঁড়া, ফোন করি। কর। বলছি তোকে না একটা কথা বলার ছিল। কি? কিছু মাইন্ড করবি না তো? এমন কথা বলবি কেন যেটা আমি মাইন্ড করব? আশ্চর্য। না, তবুও এই বিষয়টা হচ্ছে ওই কিভাবে বোঝাবো যে তোকে বুঝতে পারছি না। চল বাদ দে, জানিস একটা ভালো চাকরি পেয়েছি। ওয়াও, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ম্যাডাম। কোথায় পেলি? ওই বিখ্যাত সাহিত্যিক অরিন্দম বসুর নাম শুনেছিস তো? তারই অ্যাসিস্ট্যান্ট কাম স্টেনোগ্রাফারের কাজ করব। বিশাল ব্যাপার। হেভি লোক, সিরিয়াসলি বলছি। আজই জয়েনিং, এক্ষুনি যেতে হবে, ঠিক আছে? ওকে, যা তাহলে, আর সময় নষ্ট করিস না। ঠিক আছে, চল দেখা হচ্ছে বিকেলে। বাই। নতুন চাকরি মিষ্টি খাবো পরে তোকে। হ্যাঁ আচ্ছা যাই। আচ্ছা। এই মেয়েটা কি করেন, নামে না কেন? উফ। হ্যালো। হ্যাঁ তিয়াশা বল। এই তো হয়ে গেছে। আরে না না, নামছি, আমি নামছি। একটু একটু প্লিজ প্লিজ। শোন, তুই এবার ওকে চাপ দে। লাভ নেই। কেন এরকম বলছিস? 1 বছর ধরে তো দেখছি অদ্ভুত একটা ইম্যাচুয়ার মানুষ দেখতে পাই ওর মধ্যে। কোনো হেলদোলই নেই রে। ওসব কিছু না, ওসব হচ্ছে তোর সামনে নিজেকে ইনোসেন্ট দেখায়, আসলে। থাম, ওকে আমার থেকে ভালো তো আর তুই চিনিস না। সাহেবকেই জিজ্ঞাসা করিস। সাহেব না থাকলে তো রাহুলকে পেতামই না আমি আমার লাইফে। এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার। ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটামালা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বেজেছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ আজ যখন পশ্চিম দিগন্তে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধ শ্বাস,
যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা স্যার বেরিয়ে এলো, স্যার অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, স্যার, বলছিলাম বাড়ি যাবো স্যার। অন্তিম কাল। বাবা কি পাগলের পাল্লায় পড়লাম। স্যার বলছি অনেক রাত হলো তো, বাড়ি যাবো স্যার। হ্যাঁ, না বলছি স্যার অনেক রাত হয়ে গেল তো, বাড়ি যাবো স্যার আমি। বাড়ি হ্যাঁ স্যার। যাও। আচ্ছা আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বীপে। আসন্ন সন্ধ্যার শেষে আচ্ছা, তুই এখন কোথায় যাবি? এই একটু পাড়ায় আড্ডা টাড্ডা মারবো, তারপর বাড়ি। ও আচ্ছা, এই শোন না, বলছি তুই রাহুলকে কদিন চিনিস রে? রাহুলকে হবে তা ওই বছর চারেক। ও আচ্ছা, কেমন ছেলে রে? খারাপ না, ভালো ছেলে। ইনফ্যাক্ট আমি তো কোনো খারাপ কিছু দেখিনি। আসলে পূজাকে চিনিস তো? হ্যাঁ ও না, আমার মনে হচ্ছে পূজাকে ঘোরাচ্ছে। তাই? ওই জন্যই তোকে জিজ্ঞাসা করলাম। কিন্তু আমি তো কখনো কোনো মেয়ে ফের চোখ করে ওকে কখনো দেখিনি, বলতে পারবো না। না আচ্ছা ঠিক আছে, ওকে চল, টাটা, বাই, কাল দেখা হবে। চল টাটা, কাল দেখা হচ্ছে, বাই। বল, তিয়াসা একটা খুব খারাপ খবর আছে রে। কি হয়েছে? ওই পূজার মা ফোন করেছিল। পূজা পূজা, কি হয়েছে পূজার? কি বললেন সেটা বল না, মা কি বললেন? না ওই আসলে একটা হোটেলে পূজার রক্তাক্ত দেহ পাওয়া গেছে। কি? ও মারা গেছে তিয়াসা। হোয়াট? 10 মিনিটে আসছি, তুই রেডি থাক। স্যার, কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে মার্ডার। গলার কাজটা দেখো, একটা লাল দাগ দেখতে পাচ্ছ? ভালো করে দেখো, কেউ খুব জোরে গলা টিপেছে। অফিসার কি ব্যাপার? দেখুন, এখনই তো এক্স্যাক্টলি কিছু বলা সম্ভব নয়, তবে ইনভেস্টিগেশন চলছে। ওনার মাকে ফোন করেছিলাম, পূজা নাকি কাল রাত্রে বাড়ি ফেরেনি। ফোনটা ওনার নাকি সুইচ অফ ছিল। হ্যাঁ, আমি ওকে ফোন করেছিলাম কালকে রাতে, কিন্তু ওর ফোনটা সুইচ অফ বলছিল।
আমি ভাবলাম হয়তো সারাদিন বাড়িতে নেই, তাই চার্জ অফ হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। শোন শোন শোন, শান্ত শান্ত দেখুন প্লিজ, আপনি শান্ত হন। শান্ত শান্ত শান্ত। আমরা যেভাবেই হোক খুনিকে ঠিক খুঁজে বের করব। আমি কথা বলছি তো, শান্ত। বলছি স্যার, আপনি কি শিওর যে এটা একটা মার্ডার কেস? দেখুন, প্রাথমিক তদন্তে যা বুঝতে পারছি এটা একটি খুনের ঘটনা, তাতে কোনো সন্দেহ নেই। আবার অন্যদিকে উনি পয়জন নিয়েছেন। কিন্তু আত্মহত্যা করার মতো মেয়ে তো ও নয়, তাহলে ও কার সাথে এখানে এসেছিল? তাহলে কি গলার কাজটা দেখুন, লাল দাগ, যেন কেউ গলা টিপে খুন করেছে। বডি এবারে পোস্টমর্টমের জন্য পাঠানো হবে, তারপরেই কনফার্মলি আমরা বলতে পারবো আসল ঘটনাটা কি। খুনি যেই হয়ে থাকুন না কেন, ভীষণ ধূর্ত, কোনো ক্লু বা প্রমাণ দেখে যায়নি। কি রে, তুই আবার কাকে ফোন করছিস? না তো, কাউকে না তো, কিছু না, ছাড়। তাই সঠিকভাবে খুনিকে শনাক্ত করাটা একটু কঠিন হবে। একমাত্র ক্লু হতে পারে ওর হাতের ছাপ পূজা দেবীর গলায়, যদি না খুনি খুন করার সময় হাতে গ্লাভস বা ওই জাতীয় কিছু না পড়ে থাকে। বাই দ্য ওয়ে, আপনারা এখন আসুন, বডি পোস্টমর্টমে যাবে, তারপরে আমাদের ইনভেস্টিগেশন যেরকম এগোতে থাকবে আমি আপনাদের আপডেট দিতে থাকবো। ঠিক আছে, আসুন তাহলে। ওকে, বাই অফিসার। চল, আরে চল চল চল। হ্যালো সাহেব, শোন না, বলছি তুই কি করছিস এখন? এই তো কিছু না, জাস্ট বসেছিলাম। আচ্ছা শোন না, বলছি যে জানিস তো, আমার মনে হচ্ছে পুলিশ কিছু করছে না রে। কি বলছিস, করছে না? তুই একটা কথা ভাব, এতদিন হয়ে গেল রাহুলের কোনো খবর নেই। দেখ, আমার মনে হচ্ছে পুলিশ কিছু করছে না। ঠিকই বলেছিস। না হলে এত কিছু ঘটে গেল, তারপরে রাহুলের কোনো খবর নেই, এটা হতে পারে না। সেটা তো ভেবে দেখিনি। শোন না, বলছি তুই তো রাহুলকে 3 বছর ধরে চিনিস। হ্যাঁ চিনি। আচ্ছা, তুই ওর অ্যাড্রেস জানিস না? তোর তো জানা উচিত। না মানে ঠিক মনে নেই, কেন বলতো? কোনোদিন যাওয়া হয়নি। বাড়ি যাসনি? না। ঠিক আছে, এবার যেতে হবে। বলছিস? একদম যাবি? গেলে মন্দ হয় না। ঠিক আছে, আমার মোটামুটি ওই ধর আধ ঘন্টা লাগবে রেডি হতে। আচ্ছা, তুই একটা কাজ কর, ঠিক আধ ঘন্টার মধ্যে বাইক নিয়ে আমার বাড়ির সামনে চলে আয়। ওকে, বেরোবো। ঠিক আছে। ওকে, আয়। এই শোন না, বলছি রাহুলের বাড়ি তো খুঁজে পেলাম না, কি করা যায় বলতো? সে খুঁজে নেওয়া যাবে, এতে চিন্তার কিছু নেই। তাহলে তোকে দিয়ে না কোনো কাজ হয় না।
3 বছর মিলেমিশে করছিস, এখনো পর্যন্ত ঠিকঠাক অ্যাড্রেসটাও জানিস না। আরে ধুর, আমি তো তোকে ঠিকই অ্যাড্রেস দিয়েছি, আমি তো ওইটাই জানি, আর যেটা জানি সেটাই তোকে দিয়েছি। আমার দোষ কী আছে রে? দেখ, আচ্ছা স্যার, পরশুদিন কি করছিস? পরশু পরশু ও হ্যাঁ, পরশু দিন তো ওই আমাদের স্যার ওই অরিন্দম বসুর সঙ্গে প্রেস কনফারেন্স আছে। হ্যাঁ স্যার, শোন না, ভাবছি পরশুদিন আমি আর একবার গিয়ে ঢু মারবো। কেন? তোর এত রাহুলের প্রতি কিসের ইন্টারেস্ট বলতো? আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, ওটা আমার ওপরেই ছাড়, আমি তো যাচ্ছি, আমি দেখে নেবো, চ। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই করবি, আমি কি বলবো। হ্যালো। হ্যাঁ, কে বলছো? হ্যাঁ কাকিমা, ও, তুমি কেমন আছো তুমি? কেমন আর থাকবো বল, সবই তো জানিস। পূজা পূজা এভাবে হ্যাঁ, সবই বুঝতে পারছি, পুলিশ তো তদন্ত চালাচ্ছে। তুমি চিন্তা করো না, আর আমরাও ওর যারা বন্ধুবান্ধব, আমরাও কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই, আমরাও আমাদের মতো করে খোঁজখবর করছি গো। আচ্ছা, তুমি একটা কথা বলো, পূজার ফোনটা এখন কোথায়? ড্রয়ারে। ও, তিয়াশা, তোকে না একটা কথা বলবো জানিস, মানে আজ বলবো কাল বলবো করে কয়েকদিন ধরে ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। মানে সেদিন না পূজার ফোনটা ঘাঁটতে গিয়ে একটা অদ্ভুত একটা নাম্বার চোখে পড়লো। সেই নাম্বারটা অনেকবার কলও এসছে। কি যেন নামটা ছিল, আব্দুল করিম। হ্যাঁ, আব্দুল করিম। আচ্ছা কাকিমা, তুমি ওই আব্দুল করিমের নাম্বারটা আমাকে সেন্ড করতে পারবে? কি করে পাঠাই বলতো? কি করে করবে? মেসেজ করতে পারো? হ্যাঁ, ওকে, আমার নাম্বারে তুমি ওই আব্দুল করিমের নাম্বারটা সেন্ড করো। এখনই করবো? হ্যাঁ, এক্ষুনি করো, আমি তোমাকে জানাচ্ছি তারপরে। ওকে, তাড়াতাড়ি করো, হ্যাঁ। ওকে।
ব্যাপার বলতো? চ না। কি ব্যাপার স্যার, এত জরুরি তলব? হ্যাঁ, তুই এসে গেছিস? এই শোন, পাড়ার মোড়ের ওই চায়ের দোকানটা, ওখানে একটা ছেলে ভিসার কাগজ নিয়ে অপেক্ষা করছে। আর শোন, এই 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 কাগজটা ওকে দিবি আর ভিসাটা নিবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর হ্যাঁ শোন শোন, ওকে বাড়িতে কিন্তু আনবি না, মনে থাকবে? হ্যাঁ স্যার, একদম। ঠিক আছে, যা। হ্যালো, কালো রাত কাটে না, কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না, মাঠে না। সূর্যি ঠাকুর গো, শোনো, সূর্যি ঠাকুর গো, ওনাদের খোকা খুকু তোমরা কি পর গো? আশ্চর্য তাদের গন্ধ রাত্রির আকাশে। স্যার, 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 ম্যাডাম আসুন। হ্যাঁ, তা কি নেবেন, চা কফি? না আসলে চা কফি কিছু না, ওই রাহুলের ব্যাপারে কিছু। থাক, আগে চা কফি কিছু খান, তারপর কথা হবে। ওকে, কফি হোক। আচ্ছা, আপনি বসুন, আমি আসছি।
এই নিন ম্যাডাম কফি। থ্যাংক ইউ। বলুন ম্যাডাম, কি জানতে চান? আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? এই 20-22 বছর। আচ্ছা, আপনার পাশের ফ্ল্যাটেই তো রাহুল থাকে। হুম। রাহুলকে চেনেন নিশ্চয়ই। অফকোর্স, রাহুল তো আমার বেস্ট ফ্রেন্ড। রাহুল আমারও বন্ধু হয়। আসলে বেশ কিছুদিন ধরে রাহুলকে ফোনে পাচ্ছি না, আচ্ছা, কোনো খবর নেই। তাই ভাবলাম বাড়িতে আসি, কিন্তু এসেও দেখছি এখানে তালা দেওয়া। আপনি জানেন ও কোথায়? হ্যাঁ জানি তো। ও এই বাবার ব্যবসার জন্য ইউএসএ গেছে। আচ্ছা, আমাকে একটা ইনফরমেশন দিতে পারেন? বলুন। রাহুলের কোনো গার্লফ্রেন্ড ছিল? ওর তো বিয়ে ঠিক, আমাদেরই ক্লাসমেট ছিল, শিল্পী, শিল্পী বসু। শিল্পী? হুম। আচ্ছা, আপনার কাছে মেয়েটার কোনো ছবি আছে? হ্যাঁ, কেন থাকবে না? এই তো দেখুন না, মোবাইলেই আছে। এই যে। এই মেয়েটা শিল্পী বসু? হ্যাঁ, এই মেয়েটাই শিল্পী বসু। এটা তো আপনি। তাহলে এই ছেলেটাকে? পাশে মানে? এটা কে? এই পাশের তো ছেলেটা? রাহুল। আপনি রাহুলকে চেনেন না? রাহুল? হ্যাঁ স্যার বলুন। এইমাত্র তিয়াশা ফোন করেছিল। হুম। যে ছেলেটা পূজার সাথে প্রেম করছিল সে আসলে ফলস রাহুল, অর্থাৎ ছদ্মবেশ। সে আসলে কে? সে কি দলের পান্ডা? হুম, সেটারই সম্ভাবনা বেশি স্যার। তবে ইটস কমপ্লিকেটেড। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা কর্কট রোগের কারণ। কনজামশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।
তাই নিজের অপরাধটা স্বীকার করার জন্যে ওকে নিয়ে গেলাম সেই সান গেস্ট হাউসে ঢাকুরিয়াতে। পূজা, তোমাকে কি জন্য এখানে নিয়ে এসেছি সেটা তুমি জানো? না। তোমাকে আমি একটা অন্য বিষয় এখানে নিয়ে এসেছি, আর তুমি জানতে চাইবে না সেটা কি? কি? তার মানে তুমি... শোনো শোনো, এখনো শেষ হয়নি। ওইখানে নিয়ে যাওয়ার পর ও না কিরকম ধরনের একটা আচরণ করতে লাগলো। ইনফ্যাক্ট ও পাগলামিও করছিল, আর জানো আত্মহত্যাও অ্যাটেম্প করতে গেছিল। আমি ওকে অনেক আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও সেই গুলিগুলো যেন খেয়ে ফেললো। তারপর আমি কিছু দিশা না পেয়ে সাহেবকে ফোন করি। সাহেবকে ফোন করার পরে সাহেব আমাকে বারবার ফোর্স করে, ওকে মেরে ফেল মেরে ফেল মেরে ফেল। বিশ্বাস করো, আমি এরকম ধরনের কাজ না আগে কখনো করিনি। সাহেব আমাকে ফোন করে ননস্টপ ব্ল্যাকমেল করতে থাকে। আমি তখন দিশা না পেয়ে পকেট থেকে ব্লেডটা বের করে ওকে হাতটা কেটে ফেললাম। বিশ্বাস করো, আগের আমি মানুষ খুন করিনি, এটা প্রথমবার। উফ, কি রক্ত কি রক্ত কি রক্ত! ওই রক্ত থেকে আমি এখান থেকে পালিয়ে যাই, ফোনটা সুইচ অফ করে। বাহ মিস্টার রাহুল, বাহ। তবে ভেবো না তুমি ক্লিন চিট পেয়ে যাবে এই জঘন্যতম অপরাধটা করার পরেও। সাহেব তো ধরা পড়বে, কিন্তু তোমার এই আসল চেহারাটা
তোমার এই 10x15 ফ্ল্যাট ঘর চিনবে, আর চিনবে শুধু তিয়াশা। দিস ইজ টু মাচ আনফেয়ার। তোমার এই সমস্ত দুষ্কর্মের পর্দা এবার ফাঁস হবে এই তিয়াশার হাত ধরে, বুঝলে মিস্টার রাহুল? তিয়াশা প্লিজ প্লিজ, মানছি আমি খুনটা করেছি, কিন্তু মিস্টার রাহুল ওরফে সাংবাদিক সমীরণ ব্যানার্জি, এই গোটা শহরের কাছে তোমার যে এই গুড বয় ইমেজটা তৈরি করেছে না, সেটা আমি জাস্ট নিজের হাতে ভেঙে দেব। ওকে? তিয়াশা, তিয়াশা দাঁড়াও, প্লিজ দাঁড়াও।
তাকে পাওয়া যাচ্ছে না। সে ছদ্মবেশে থাকে, জনমানুষের ভিড়ে মিশে থাকে। বেশ, তবে তার সাথে এই সম্পর্ক 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 গভীর। আসলে পূজা মারা যাবার পর সে বেশ নিশ্চিন্তেই ছিল। প্ল্যানটা ঠিক দিকে এগোচ্ছিল, কিন্তু সে ভাবতেই পারেনি তার অতি দুই বিশ্বস্ত সৈনিককে কে বা কারা খুন করে দিয়েছে। কি ভয়ঙ্কর একটা টুইস্ট তার কেরিয়ার। ভাবুন একবার, আপনি গোলটা দেখছেন, সামনে গোল, গোলকিপার একা শট মারতে যাবেন, হঠাৎ করে অফসাইড। ওহ সরি, আপনি তো ফুটবল দেখেন না। কে সেই মহিলা? সেই মেয়ে তো আপনি, পিয়াসা দেবী। বাই দ্য ওয়ে ম্যাডাম, পূজা কিন্তু মারা যায়নি। তুই বেঁচে আছিস? কি করব, মরলাম না তো। যে মারলো। আসলে কি জানেন তো, এক এক করে মেয়েদের জালে ফাঁসাতো রাহুল, কিন্তু তাকে দিয়ে তো কাজ করাতেন আপনি। হঠাৎ করে আপনার টেনশন হয়ে যায় যখন আপনার নিজের লোকেরা মরতে শুরু করে। এত কিছু আপনি জানলেন কি করে? আগেই বললাম যে আমি যে লেখক। তবে আপনি সব নন, আপনার উপরেও একজন টপ বস আছে, আর সেও ধরা পড়ল বলে। হ্যাঁ, আপনি যা বলছেন সেটা বিশ্বাসযোগ্য নয়। কি করি বলুন? বিশ্বাস করার মতো সব প্রমাণই যে আছে আমাদের কাছে, কারণ আপনাদের সব ঠেকগুলো সিজ করা হয়েছে। আর আব্দুল করিমের বাড়ির নথিপত্র তো আপনার দিকে আঙুল তুলছে ম্যাডাম। আর সব থেকে বড় কথা কি ম্যাডাম জানেন? আপনার সব থেকে বিশ্বস্ত রাহুল, সে তো পাল্টি খেলো। প্রেম প্রেম ম্যাডাম, প্রেম বড় বিচিত্র জিনিস। মানে কি বলছেন? পূজা তার মানে মারা যায়নি? অবশ্যই। দেখো পূজা, আমি যা করেছি খুব ভুল করেছি, আর সেটা আমি বুঝতেও পেরেছি। কিন্তু আজকে আমি তোমার জন্য নিজেকে অনেকটা বদলে ফেলেছি, বিশ্বাস করো। বিশ্বাসযোগ্য নয়, তুমি একজন ক্রিমিনাল। মানে তুমি কি বলতে চাইছো? ক্রিমিনালরা কি ভালোবাসতে পারে না? ওদের কি কোনো অধিকার নেই ভালোবাসার? প্রমাণ দাও তুমি আমাকে ভালোবাসো। কি প্রমাণ চাও? কি প্রমাণ চাও বলো? হাত কেটে তোমার নাম লিখবো? বলো। তোমাদের চক্র শেষ করে দাও নিজের হাতে। তুমি পারবে সবকিছু শেষ করে দিতে, আর কেউ পারবে না। তুমি বুঝতে পারছো না পূজা? এটা কোনো ছোটখাটো দল নয়, এখানে অনেক বড় বড় মাথারা আছে। আর আর আমাদের এসব হবে না। সেই জন্যই তো বলছি, মানুষের ক্ষতি করে কি পাও? কোনো লাভ হয় কি? হয় না। উপকার করো, দেখবে ভালো লাগে। কিন্তু কিভাবে? ঠিক আছে, তাহলে সেটাই হবে। তোমার জন্য এটুকু করতেই পারি। আমি জানি তো। দেখো পূজা, রাহুলকে দলে পাওয়াটা আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার, কিন্তু এর পরের স্টেপগুলো অনেক ভেবে চিনতে নিতে হবে। আসলে স্যার,
অদ্ভুত ব্যাপারটা কি জানেন, দলের আসল বস যে কে সেটা রাহুলও জানে না। স্বাভাবিক, কিন্তু রাহুল যাকে জানে সে তো বসকে জানে। আমাদের কাছে সেটাই যথেষ্ট। বস খুব ধুরন্ধর, আর ওকে ধরতে গেলে বড় জাল বিছাতে হবে। আর রইল ওর দুটো বাহু। সেই বাহু দুটোকে কেটে ফেলতে হবে, তাই তো? এক্স্যাক্টলি। হাত কেটে যাওয়া মানুষ দেখেছেন স্যার, কেমন ছটপট ছটপট করে? বসও তাই করবে। আর তারপরে উল্টা করে বসবে। ঠিক। বসের দুই বাহু, এক হলো অরিন্দম বোস আর এক হলো আব্দুল করিম। আর এরা সমাজের দুজনেই খুব প্রতিষ্ঠিত, আর ছদ্মবেশে থাকা এদের আসল পরিচয়টা সমাজে কেউ জানে না। আর এরা দুজনেই হলো সমাজের বুকে কিডনি পাচার চক্রের মূল মাথা। চাপ নিও না, ওই দুজন আর খুব বেশি দিন ইহজগতে থাকবে না, চিন্তার কোনো কারণ নেই। ব্যাস, তাহলেই পরের পদক্ষেপে আসল ভুলটা করে বসবে, আর আমরা আমাদের স্বাভাবিক সুযোগ পেয়ে যাব স্যার। কিন্তু একটা ব্যাপার নিয়ে খটকা বেঁধে রয়েছে এখনো। তিয়াসা, চলি লেখক বাবু,